চোর চোর চোর। বিষয়টা হচ্ছে রঘুনাথপুর থানা এলাকায় প্রায় মহকুমা এলাকা ধরে চোর চোর চলছে। অনেকেই যারা ভোগগুড়ে, যারা হয়তো মাইন্ড একটু খারাপ রয়েছে, রাস্তা তাদের ঘর ঠিকানা যায় না, তারা হয়তো কোনো গ্রামে ঢুকে পড়ছে, তারাকে চোর সন্দেহে তারাকে বলার কোনো কথাই দিচ্ছে না, মারধর করে দিচ্ছে। সেই অবস্থায় আহত অবস্থায় থানার পুলিশ ধরে নিয়ে আসছে, তারপর দেখছে যে লোকটা নির্দোষ বা তার মানসিক অবস্থা ঠিক নেই। এই ধরনের ঘটনা কিন্তু 2-3টে ঘটনা ঘটেই গেছে অলরেডি। তো এই ঘটনা ঘটার পর সেই এলাকাবাসীও কিন্তু সেই পুলিশের দ্বারস্থ হচ্ছেন। তো অবশ্যই যদি আপনার মনে হয় যে চোর বা সন্দেহ হচ্ছে, তা আপনারা ওকে আটক করুন, মারবেন না, আটক করুন। নিকটবর্তী থানা, যেই থানা হোক, নিকটবর্তী থানায় আপনারা ফোন করুন, তাকে নিয়ে যাবে পুলিশ, পুলিশের মতন তাকে জিজ্ঞাসাবাদ করবে। আসলে আমরা তো পুলিশ নয়, আমরা তো আইনকে হাতে নিতে পারি না। আপনি হয়তো ভাবছেন যে আমি এক থাপ্পড় মারলাম, আপনার দেখা যায় কি 10 জন মারবে, সেই ব্যক্তি যদি ওখানে মারা যায়, নির্দোষ ব্যক্তিটা, তখন আপনারা নিজেকে ক্ষমা করতে পারবেন? আমাদের রঘুনাথপুর থানার আইসিকে অসংখ্য ধন্যবাদ। উনি এই কয়েকদিন হলে জয়েন করেছেন। উনি একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ভয়েসেই উনি সুন্দর একটা বার্তা দিয়েছেন। গোটা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে সে বার্তাটা চলছে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের একটা মানে কর্মসূচি উনি মাইকেও গোটা এলাকা চত্বর ফোন করেছে। আমাদের পাশের থানা আদ্রা আছে, তারা সব থানাতেই অ্যাক্টিভ আছে। তো তার মধ্যে আমাদের মতন কিছু ব্যক্তি থেকে অ্যাক্টিভ হতে হবে। এই ধরনের কিছু ঘটনা হলে না দেখার ভান করবেন না, অবশ্যই দাঁড়াবেন। এই 2 দিন আগে কথা বলছি, আমি ঝাড়গ্রাম দিয়ে আসছিলাম, একটা ছেলেকে হঠাৎ ধরে পড়ে দেখছি প্রায় 70-80 জন মিলে পুরো মারধর করছে। আমি হয়তো দেখে পালিয়ে আসতে পারতাম, তো দেখলাম যে না দাঁড়ায়, তো সেটাকে ওখানেই কিন্তু মেরে শেষ করে দেবে। আমি দাঁড়াইলাম, দাঁড়িয়ে পরে দেখলাম আমার চোর হোক যেই হোক, তাকে প্রশাসনের হাতে দাও। প্রশাসনের হাতে দেওয়া হলো, প্রশাসন তদন্ত করে দেখলেন ওই ব্যক্তি একজন ফেরিওয়ালা, 13 বছর ধরে ওইখানে ডিউটি কাজ করছে, তার কোনো রেকর্ড খারাপ নেই। তাইলে আমরা ভুলভান্তি ওকে মারধর করছিলাম। সেভ টাইপ সেভ লাইফ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই নিয়ে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। আমার বলাই আছে রঘুনাথপুর এলাকাবাসীকে, আমাকে বিনা হেলমেটে যদি কেউ ধরতে পারো, আমি 1,500 টাকা পুরস্কার দেবো। আমার কথা বলছি, পুলিশ ধরতে হবে না, পাবলিককে বলছি, 1,500 টাকা পুরস্কার দেবো আমাকে বিনা হেলমেট ধরতে পারে। আমি এখনো অব্দি বিনা হেলমেটে কিন্তু গাড়ি চালাই না, কারণ এই হাতে আমি প্রায় 2 থেকে 3 হাজার মানুষকে অ্যাক্সিডেন্ট অবস্থায় হাসপাতালে নিয়ে গেছি, কত জামা খুলে ফেলে দিয়েছি। কারণ হচ্ছে যে যাকে নিয়ে গেছি সে রক্তাক্ত অবস্থায় ছিল, তাকে আমি ধরে নিয়ে গেছি। ডাক্তারবাবু বুঝতে পারছে না যে পেশেন্ট আমি না ওই ব্যক্তি, এমনটাও হয়েছে। তো হেলমেটের কারণে কিন্তু অনেকে শ্মশান, অনেকে কবরস্থান চলে গেছেন। হাত ভাঙলে হাত গোটায় ডাক্তারবাবু করে দেবে, পা ভাঙলে পা করে দেবে, কিন্তু মাথা ভাঙলে কিন্তু ডাক্তারবাবুতে কিন্তু বলবে উনি মানে। তো ওই কথাটা যেন শুনতে না হয়, হেলমেটটা অবশ্যই পরবেন। কারণ আপনি হয়তো আপনার জিম্মেদার না হতে পারেন, আপনার অপেক্ষায় কিন্তু আপনার বাড়ির পরিজন রয়েছে। কারণ আপনি হচ্ছেন ঘরের একদম মাথা, মেন হেড। আপনি যদি নিজেকে ঠিক মতো না রাখেন, তো বাড়ির বাকি সদস্যরা কি করবেন? আমরা একটু আগে সজলদা বলছিলেন যে মোবাইলের কথা, মোবাইলটা এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। হেলমেটটাও কিন্তু মা দিদিরা যারা আছেন ঘরে, তাদের দায়িত্ব যে ঘরের ছেলেকে, ঘরের হাজবেন্ডকে, ঘরের আরো যারা আছেন তাদেরকে হেলমেটটা আপনারা তুলে দিন। হয়তো আপনাকে 2 দিন 3 দিন হয়তো বলবে কিছু, কিন্তু আপনি যে কাজটা করবেন সে কাজটা কিন্তু আপনি আপনার জন্যই করবেন। পুলিশ থেকে ভয় নাই। পুলিশ কি করবে? পুলিশ হয়তো আপনাকে ধরবে, 1,000 টাকা ফাইন করবে, আপনি বেল নিয়ে চলে আসবেন। যমরাজ চললে কি পারবেন? কোন উকিল আছে? কোন উকিল আছে যমরাজ থেকে আপনাকে হাত থেকে নিয়ে আসবে? পারবে না। অতএব যমরাজের থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে হেলমেটটা পরতে হবে। এবং এটা কিভাবে অভ্যাস হবে? আপনি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক সবারই আছে, সবাই দেখুন সেভ লাইফ সেভ লাইফ। আপনি অন্যকে বলুন দাদা হেলমেটটা পরবেন, তাহলে অটোমেটিক উনি পড়ুক না পড়ুক আপনি কিন্তু অটোমেটিক পরবেনই। পুরুলিয়া জেলা রঘুনাথপুর থানার অন্তর্গত জয়চন্ডী পাহাড়, যেটা আমাদের গর্ব। কিন্তু এখানে আবার প্রত্যেক বছরে কিন্তু কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। সেই আগুনের কারণে অনেক জীবজন্তু, ভালো ভালো গাছ পুড়ে নষ্ট হয়ে যায়। প্রত্যেক বছরের কিন্তু এটা একটা সিস্টেম হয়ে থাকে। এই দায়িত্ব কিন্তু গ্রহণ আমাদেরই করতে হবে। শুধু প্রশাসনের যে দায়িত্ব যে ওনারাই দেখবে তা নয়, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে যে আমরাও কিন্তু এটার জিম্মেদার, আমাদেরও কর্তব্য। সেই জন্য একটি গাছ একটি প্রাণ। আমরা এই কথাটা কখনো বুঝেছি? যখন লকডাউন হয়েছিল তখন বুঝেছি। লকডাউনে অক্সিজেনের যে কতটা মূল্যবান, তারা কিন্তু যারা কাজ করেছেন এই লাইনে তারা বুঝেছে। কারণ সেই সময় দেখেছি কোনো পেশেন্ট আসানসোল থেকে হয়তো অন্য জায়গায় পাঠাবে, অক্সিজেন তার হয়তো রামকানারি বা গোবাগে শেষ হয়ে যাবে, আমাকে ফোন করছে হানিফ ভাই একটা অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। তো সত্যি বলছি আমি প্রচুর চেষ্টা করেছি, টাকার গল্প নেই, টাকা যত খুশি লাগে দিয়ে যাবো, অক্সিজেন চাই, কিন্তু টাকা দিয়েও কিন্তু অক্সিজেন পাইনি।
সেই টাইমে কিন্তু বুঝেছি সেই টাইম আর যাতে আমাদেরকে দেখতে যাতে না হয় সেজন্য বলবো একটি করে গাছ, তাতে বিবাহ বার্ষিক হোক, জন্মদিন হোক, যে কোনো উপলক্ষে একটি করে গাছ লাগান। রক্তদান শিবির, এই কথা বললে হয়তো আমার ঘন্টা ঘন্টা শেষ হয়ে যাবে, তো বেশি সময় দিব না। রক্তদান জীবন দান। আমি বন্ধু পরিবার একটা আমাদের এনজিও আছে যেখানে প্রায় 1000 সদস্য আছে, তার সভাপতি আমি। আমরা এখন অব্দি প্রায় 6000 মানুষকে রক্ত পৌঁছে দিয়েছি। শুধু রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, এমনকি আরো বাইরে আমরা রক্ত নিয়ে পৌঁছে দিই, নেগেটিভ রক্ত। ব্যক্তিগত আমি নিজে 32 বার রক্ত দেওয়া হয়ে গেছে। তো সবাইকে বলবো রক্ত দান করুন। একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি হয়তো ভাবছেন রক্ত দান করছি, আমার রক্ততে হয়তো অন্য কেউ সুস্থ হবে, আমি বিরাট মহান দাতা, এই চিন্তা ভাবনাটা ভুলে যান। কারণ আপনি যখন রক্ত নিচ্ছেন, রক্ত দিয়ে আসছেন, আপনার কাছে যদি ব্লাড ব্যাংক থেকে ফোন আসে তো জানবেন যে আপনার কিন্তু গোলমাল। আর যখন দেখবেন ব্লাড ব্যাংক থেকে আপনার ফোন আসেনি, মানে আপনি সুস্থ আছেন। তার মানেটা হচ্ছে যখনই ব্লাড ব্যাংক থেকে ফোন আসবে, তার মানে আপনার ব্লাডটা প্রায় 3 থেকে 4000 টাকার কষ্টে, যেটা বাইরে করতে গেলে আপনার খরচা হবে, সেই ট্রিটমেন্ট, সেই কিছু কিছু পরীক্ষা যেটা ব্লাড ব্যাংকে পরীক্ষা করা হয়, যেটা আমি আপনারা হয়তো কেউ করি না, সেই পরীক্ষাগুলো করা হয়। যদি আপনারা ওইটার মধ্যে ধরা পড়ে, আপনাকে পার্সোনাল ফোন করবে যে আপনার রক্তে এই পাওয়া গেছে, আপনি ট্রিটমেন্ট করুন, মানে আপনি অসুস্থ হয়ে গেছেন। প্রথমত আপনি 3 থেকে 4000 টাকা একটা সেভ পেলেন। দ্বিতীয়ত আপনি নিজে রক্তদান করলে আপনার এখন যে সকলে হার্ট অ্যাটাক হয়েছে, এই হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কিন্তু কমে যাবে। তারপর নিজের ব্লাড প্রেশার কমে যাবে, সুগার হবে না, অনেক কিছু আপনার থেকে আপনি বেঁচে যাবেন। কারণ আমি সকাল থেকে সন্ধ্যা অব্দি, যারা জানেন আমাকে, দাদা আছেন, সজলদাও আছেন, সকাল থেকে সন্ধ্যা অব্দি আমি কিন্তু রাত দিন কোনো গল্প নেই, আমার যখন ইচ্ছা তখন ছুটে বেড়াই। কিন্তু আমাকে রাত 12টায় ফোন করুন, আমার 1 টাকা পাবেন। কারণ হচ্ছে আমি মনে করি যে বছরে 3 বার রক্ত দিই বলে আমি সুস্থ আছি। তো আপনারাও একবার হলেও জীবনে রক্ত দিন। কারণ অনেকে ভাবছে যে আমি আসবে দিব, তো সুবর্ণ সুযোগ বছর একবারই আছে। দেখবেন কখনো চৈত্র সেল ধামাকা, সবাই লাইন দিয়ে কাপড় কিনি, কিন্তু সেল চলে গেলে আর পাবেন না। যখনই ব্লাড ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প চলবে, তখন সুবর্ণ সুযোগ আপনার ক্ষেত্রে। আপনি ভাবছেন দেবো কি দেবো না, তখন কিন্তু আপনার না আছে প্রেশার, না আছে সুগার, আপনি সুস্থ আছেন। সুস্থ থাকা অবস্থায় কিন্তু আপনি রক্ত দিলেন না, আর যখন আপনি চাইছেন রক্ত দিব, তখন দেখবেন যে আপনার বিভিন্ন রকমের সমস্যা হয়ে গেছে, আপনি দিতেও চাইলেও আর রক্ত কিন্তু নেবে না। অতএব আপনি সময় ভালো থাকতে, সুস্থ থাকতে রক্ত দান করুন। ধন্যবাদ আমার কথা শোনার জন্য। যদি কিছু ভুল বলতে কি ক্ষমা করবেন। ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ।